অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। শনিবারের এক সকালে গ্রীষ্মের কাঠ ফাটা রৌদ্রে মঠ লেনের দিকে যাচ্ছিলাম আমি। পথে দেখা হলো কিশোরীর সাথে। সে অন্য প্রান্ত থেকে হেঁটে আসছিল। আমাকে দেখতে পেয়ে সে বলল, কি হে বিভূতি, এই সাত সকালে মঠ লেনের রাস্তায় কি করছো? তারানাথের বাড়ি গেছিলে বুঝি? পকেট থেকে একটা রুমাল বের করে মাথার ঘাম মুছতে মুছতে বললাম, আরে না না, তুমি ওই শ্যামলাল তরফদারকে চেনো? শ্যামলাল তরফদার মানে ওই পোস্টার ডিজাইনিং অফিসের মালিক? হ্যাঁ চিনি তো। হ্যাঁ, উনি আজ মারা গেছেন, তাই দেখে এলাম একবার। তা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি ঠাকুর মশাইয়ের বাড়িতে। এই গরমে ওনার ঘরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা থাকে। তারপর ছুটির দিন একটু গল্পও হবে। তা যাবে নাকি? চলো, আমারই বা কি কাজ। দুজনেই আবার একসাথে মঠ লেনের উদ্দেশ্যে রওনা দিলাম। দরজায় করাঘাত করতেই সেই একইভাবে চারি এসে দরজা খুলে দিল। এই সকল ঘটনাগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়ার রেশ আমাদের শরীর স্পর্শ করল। ঢুকতে ঢুকতে কিশোরী জিজ্ঞাসা করল, তো শ্যামলাল বাবু মারা গেলেন কি করে? আরে ওটাই নাকি বোঝা যাচ্ছে না। মৃত্যুর কোথাও কোনো চিহ্ন নেই, শুধু প্রচুর রক্তপাত হয়েছে। তবে সেটা শরীরের কোন অংশ থেকে হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। দেখো, হয়তো উনি যদি কিছু বলতে পারেন। কিশোরী চোখের ইশারায় দেখিয়ে দিল সামনে খাটিয়ার উপর বসে আছেন তারানাথ, সম্পূর্ণ কালো কাপড় পরিহিত, মাথায় রক্তচন্দন, নিদ্রিত চোখ। গম্ভীর কণ্ঠে বললেন, আজ সকালে এলে হঠাৎ? এমনিতে তো বিকেলে আসো। সত্যি বলতে এই গরমের মধ্যে আপনার ঘরটা কিন্তু বেশ ঠান্ডা লাগে। ও, তাহলে ঠান্ডা হাওয়া খেতে এসেছো? না না, সেরকম কিছু নয়। আসলে আরও একটা কৌতূহল হচ্ছে। শ্যামলাল তরফদার মৃত্যু সম্পর্কে, তাই তো? চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে বললেন তারানাথ। কোনো রকম হেয়ালি না করেই আবার বললেন, কোনো ভেলকি নয়। তোমরা ঘরে ঢোকার সময় শ্যামলাল বাবুর মৃত্যু নিয়ে আলোচনা করছিলে, তাই শুনতে পেলাম। বসো। আমরা বসতেই তারানাথ জিজ্ঞাসা করলেন, কিছু খাবে? তাহলে চারিকে ব্যবস্থা করতে বলবো। না না ঠাকুরমশাই, আমরা কিচ্ছু খাবো না। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, কোনো রকম আঘাত বা আঘাতের চিহ্ন ছাড়া শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোনো সম্ভব? তারানাথ চুপ রইলেন। আমি বললাম, আচ্ছা, আপনার জীবনে কখনো আশ্চর্যজনক মৃত্যু দেখার অভিজ্ঞতা রয়েছে? তারানাথ মুখ নিচু করে বললেন, আছে। প্রায় ভুলেই গিয়েছিলাম ওনার কথা। রামগড় গ্রামের জমিদার কৃষ্ণকুমার চাটুর্যের কথা। আমার ভ্রাম্যমান জীবনের প্রায় অন্তিম সময়ের ঘটনা। এই সময় বলতে পারো আমি একেবারে অভিজ্ঞতা সম্পন্ন তান্ত্রিক হয়ে উঠেছি। বেশ, তো তাহলে সেটাই বলুন না। এতদিন যা যা গল্প শুনেছি সবই আপনার সেই তান্ত্রিক জীবনের প্রথম দিকের ঘটনা। আশা করি এটা একটু ভিন্ন স্বাদের হবে। তোমরা এমন করে বলো যেন মনে হয় কোনো রূপকথার গল্প শুনতে এসেছো। কতবার বলেছি যে এসব সত্যি ঘটনা। তোমাদের তো আর বিশ্বাস হয় না, তাও শুনবে। শোনো তবে। ঘটনার সূত্রপাত হয় মাধব ঘোষের বাড়ি থেকে। তোমাদের তো মাধব ঘোষের কথা আগেই বলেছি। সেই লোচন কাপালিক
বেতাল কাণ্ড। আশা করি মনে আছে। তো মাধব ঘোষের বাড়িতে দেবী অন্নপূর্ণার পুজো ছিল। সেখানেই এক রাত কাটিয়ে আমি সন্ধে নাগাদ বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাব, কি করব, কোনো কিছুই ঠিক ছিল না। তোমরা তো জানোই আমি এরকম উদ্দেশ্যহীনভাবেই যাত্রা শুরু করতাম। সেইবার গ্রামের স্টেশন থেকে একটা দূরপাল্লার ট্রেনে উঠে বসেছি। বেশ ফাঁকাই কামরা। আমি ছাড়া আর মাত্র দুজন রয়েছে কামরার অন্য প্রান্তে। তখন বেশ রাত হয়ে এসেছে। দেখলাম সেই দুইজন বেঞ্চের উপর টান টান হয়ে শুয়ে পড়েছে। আমি সবে ভাবছি যে এবার আমিও শুয়ে পড়ব, তখনই ট্রেনটা একটা অজানা স্টেশনে এসে ব্রেক কষল। গেট দিয়ে দুজন লোক উঠে এলেন। একজনের বয়স আন্দাজ 40 মতন হবে, আর অন্যজনের 50 মতন। তাদের পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একজন মনিব আর অন্যজন চাকর। মনিবের পরনে একটা সাদা কাপড়ের সাধারণ পাঞ্জাবি, সাথে থানের ধুতি, আর পায়ে একটা কালো বেমানান জুতো। বেমানান কেন বললাম সেটা পরে বলছি। আর চাকরের পরনে একটা ময়লা হালকা কমলা রঙের গেঞ্জি এবং সাদা ধুতি। তার হাতে একটা বড় সুটকেস। ওনারা উঠে এদিক ওদিক তাকিয়ে সোজা আমার দিকে এগিয়ে এলেন। মনিব ভদ্রলোক একদম আমার মুখোমুখি বসে এক গাল হাসি নিয়ে বললেন, কতদূর যাচ্ছেন? আমি ভাবলাম লোকটার সাথে দুই একটা কথা বলেই ঘুমোনো যাবে, তাই লোকটাকে উত্তর দিতেও আমার দ্বিধা বোধ হলো না। কিন্তু তখনও বুঝিনি লোকটার সাথে কথা বলে আমার ঘুম উড়ে যাবে। তাকে বললাম, আমার কোনো ঠিক নেই, যেখানে খুশি চলে যাব। আপনি? আমি যাব রামগড়। 1 ঘন্টার মধ্যেই নামিয়ে দেবে ট্রেন। নমস্কার, আমি কৃষ্ণকুমার চাটুর্যে, রামগড় গাঁয়ের জমিদার। আমার নাম তারানাথ চক্রবর্তী। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু যদি মনে না করেন। না না, বলুন। আপনি কি কাপালিক? না, মানে আপনার পোশাক দেখে অনেকটা তান্ত্রিক। আচ্ছা, আমি আসলে একটা কথা আপনাকে বলতে চাইছি, কিন্তু কিন্তু আমার বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না। আপনি এত কুণ্ঠা বোধ করবেন না। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় আপনার সমস্যা বলতে পারেন। না, আমার কোনো সমস্যা নেই ঠাকুর। আচ্ছা, আপনাকে তাহলে সব খুলেই বলি। আমি হলাম বিপত্নিক, পূর্বপুরুষের রেখে যাওয়া বাড়িতেই থাকি। বিষয় সম্পত্তি বলতে যা আছে, আমি কাজ না করলেও আমার জীবন চলে যায়। তবু মানুষের কিছু একটা তো লাগবে সময় কাটানোর জন্য, তাই এই কাপড়ের ব্যবসা করি। এই যে আমার সাথে আমার বিশ্বস্ত ভৃত্য, ওর নাম হরি। আমার বাবা ওকে এনে রেখেছিলেন আমাদের বাড়ি। তখন আমার বয়স মোটামুটি 25। এছাড়া আমাদের বাড়িতে আরও একজন আছে, তার নাম সুরমা। ও আমাদের গ্রামের সবচেয়ে ভালো রাঁধুনি।
আগে ওদের একটা ভিটে মাটি ছিল, কিন্তু একবার ঝড়ে ওদের সব তছনছ হয়ে যাওয়ার পরে আমি ওকে এনে রেখেছিলাম। কৃষ্ণকুমার সব বলে যাচ্ছিলেন। এই সব তথ্যের সাথে তার সমস্যার কোনো যোগাযোগ নেই, তবে যিনি সমস্যা বলছেন তার ছন্দ কখনো ভাঙতে নেই। এতে বক্তার কথার খেই হারিয়ে যায়। তাই আমিও শুনে যাচ্ছিলাম মন দিয়ে। আমাদের গ্রামে এমনি কোনো ঝুট ঝামেলা নেই, সকলেই মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করে। কোথাও কোনো সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করে থাকি, কিন্তু এবারে সমস্যাটা একটু অন্যরকম। গত 3 মাস ধরে প্রত্যেক দিন রাতে একজন করে মানুষ মারা যাচ্ছেন। বড় অস্বাভাবিকভাবে মারা যাচ্ছেন। যেখানে দেহ পাওয়া যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে রক্ত আশেপাশে ছড়িয়ে থাকে। এই অনেকটা ওই ছোট বাচ্চা ভাত খাওয়ার পরে যেমন খাবার চারিদিকে ছড়িয়ে থাকে, ঠিক সেই রকম। কোথাও কোনো চিহ্ন থাকে না, কোনো রকম হত্যা বা খুনের প্রমাণ থাকে না, দেহে আঘাতের চিহ্ন থাকে না। ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু তারাও বলেছেন যে কারোরই হৃদযন্ত্র বিকল হয়নি, একদম তাজা আছে। শুধু শরীরে রক্তের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেছে। এই অবধি বলে কৃষ্ণকুমার বাবু থামলেন। তারপর মাথা নিচু করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুর। আমার গ্রামের লোকজন কি করে এর থেকে মুক্তি পাবে? লোকজন সন্ধ্যার পর বাইরে বেরোতে ভয় পাচ্ছে, কিন্তু আমিও এ ব্যাপারে কি করা উচিত সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না। আমি দেখলাম ভদ্রলোকের চোখে মুখে দুশ্চিন্তা এবং অশান্তির ছাপ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন এর জন্য? হ্যাঁ হ্যাঁ, শুরুতেই আমি আমার গ্রামের সেরা লেঠেলদের দায়িত্ব দিয়েছিলাম পাহারা দেওয়ার। কিন্তু তখন ওদেরই মৃত্যু হওয়া শুরু হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। পরপর 2 দিন 2 লেঠেলের মর্মান্তিক মৃত্যু দেখার পরে আর কেউ সারা রাত পাহারার কাজে ভার নিতে চাইল না। কিন্তু ওদের কাছ থেকে একটা অদ্ভুত খবর পেয়েছিলাম। কি খবর? ওরা বলেছিল ওরা রাতের বেলায় নাকি একটা অস্বাভাবিক নুপুরের আওয়াজ পেয়েছিল। কেউ যেন নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে। অর্থাৎ কোনো মহিলার কাজ? হ্যাঁ, আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু আমার গ্রামের এমন মহিলা নেই যে জগৎ সরকারের দেহ তুলে নিয়ে গিয়ে খালপাড়ে ফেলে আসবে। আগে একটু খুলে বলুন, ঠিক বুঝলাম না। জগৎ সরকার হলো আমাদের গ্রামের একজন নামকরা পালোয়ান। তার বিশাল চেহারা। একসময় আমার বাবার খাস আদমি ছিল। ওর বাড়ি থেকে খালপাড় বেশ দূরে। অত দূর কোনো মহিলার পক্ষে ওকে নিয়ে যাওয়া এটাই একটু সন্দেহজনক। বুঝেছি। তাহলে আপনি চাইছেন যেহেতু ব্যাপারটা রহস্যজনক, তাই আমি গিয়ে একবার দেখি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন ঠাকুর। আপনি এলে বড় একটা ভরসা পাবো। ঠিক আছে, আমি যাব। ভদ্রলোক যেন আমার কথায় প্রাণ ফিরে পেলেন। তিনি 2 হাত জোড় করে আমার পা ধরে প্রণাম করতে উদ্যত হলেন। আমি তাকে বাধা দিলাম, আর এই বাধা দিতে গিয়েই আমি অনুভব করলাম একটা অস্বাভাবিক জিনিস। এই জমিদারের শরীর স্পর্শ করতেই আমি বুঝলাম
একটা কালো ছায়া জমিদার কৃষ্ণকুমারের জীবনে কৃষ্ণ রং আনার জন্য উঠে পড়ে লেগেছে। যতক্ষণ না তার বাড়ি গিয়ে পৌঁছচ্ছি ততক্ষণ পুরোটা বোধগম্য হবে না, কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় তখন বলছে সেই কালো ছায়ার বাস স্বয়ং জমিদার বাড়িতে। তখনই ঠিক করলাম আমার পরবর্তী গন্তব্য রামগড় জমিদার বাড়ি। ট্রেন থেকে আমরা যখন রামগড় স্টেশনে নামলাম তখন প্রায় রাত 9টা মতো বাজে। হাঁটতে হাঁটতে আমরা তিনজন এগিয়ে চললাম ওনাদের বাড়ির উদ্দেশ্যে। পথ ঘাট সব কিছু শুনশান, কোথাও কোনো লোকের চিহ্ন নেই। যদিও রাত হয়ে গেছিল, কিন্তু তবুও এই রাতের অন্ধকার যেন ছিল নিষ্প্রাণ। অন্ধকারের থেকেও একটা অন্য কালো জগৎ যেন এই গ্রামের স্বাভাবিক প্রাণকে স্তব্ধ করতে চাইছে। জমিদার বাড়ি পৌঁছে আমরা তিনজনেই একটু জিরিয়ে নিলাম। স্টেশন থেকে অনেকটা দূরেই ছিল এই বাড়ি। হরি একটু পরে উঠে গিয়েই আমাদের হাত পা ধোয়ার জন্য জল এনে দিল। ভিতর থেকে তখন গরম রুটির গন্ধ আসছে। খুব সম্ভবত জমিদার বাবুর রাঁধুনি সুরমা রুটি করছে। আমি বললাম, আমার জন্য রুটি আর দুধের ব্যবস্থা করলেই হবে, আর বেশি কিছু না করলেই ভালো। আসলে আমি খুব কম খাই। আমি দেখলাম জমিদার বাবু চোখের ইশারায় হরিকে বলে দিলেন যে কি করতে হবে। আমরা ভিতরের ঘরে ঢুকলাম। ভিতরের ঘরগুলো বেশ বড় বড়। জমিদার কৃষ্ণকুমারের যে সত্যি অর্থাভাব নেই তার প্রমাণ পাওয়া গেল। কিন্তু এই বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই আমার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। সর্বক্ষণ মনে হতে লাগলো কেউ যেন আড়াল থেকে আমাকে দেখছে, আর প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কার্যকলাপে যেন তার সতর্ক দৃষ্টি রয়েছে। এরকম অনুভূতি আমার আগে কখনো হয়নি। আমার কি যেন মনে হলো। আমি ওনাকে বললাম, আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের পুরো বাড়িটা একবার ঘুরে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজের মতো করে ঘুরে দেখুন না। না না, আপনিই দেখান। গৃহকর্তা সাথে থাকলে বাড়ি দেখে সুখ পাওয়া যায়। আমি জানি না ভদ্রলোক আমাকে তখন ভীতু ভাবলেন কিনা, কিন্তু আমি চাইছিলাম সেই আড়ালের অতিথি যেন আমাকে কোনো রকমভাবেই একা না পায়। তার কারণ এখনো আমি তার শক্তি সম্পর্কে অবগত নই। কাজেই জমিদারি এখন হচ্ছে আমার বর্ম। জমিদার এরপর এক এক করে তার নিজের ঘরগুলো দেখানো শুরু করলেন। বেশি না, মাত্র 3টে বড় ঘর। একটায় জমিদার নিজে থাকেন, আর একটায় থাকেন তার চাকর হরি আর সুরমা, এবং অন্য একটি ঘর অতিথিশালা। আজকে রাতের জন্য ওই ঘরটাই আমার জন্য বরাদ্দ। সবশেষে জমিদার আনলেন আমাকে তার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আমি একটু অবাক হয়ে গেলাম।
আমাদের ঠাকুর ঘরে প্রচলিত ঠাকুর বলতে আমরা যাদের চিনি তাদের কারোরই এখানে ঠাঁই হয়নি, বরং আছেন অন্য এক দেবী। এই দেবীকে আমি চিনি নিম্ন ডামরতন্ত্রের দেবী ডামরি রূপে। কিন্তু জমিদার এনার কেন পুজো করেন তা বুঝলাম না। তাকে জিজ্ঞেস করলাম, আপনি এনার পুজো করেন কেন? এর উত্তরে জমিদার যা বললেন তাতে আমার সন্দেহের কোনো অবকাশই রইল না যে এই বাড়িতে কিছু একটা অমঙ্গল ঘটছে। তিনি এক দৃষ্টে সেই মূর্তির দিকে তাকিয়ে বললেন, গ্রামে যেদিন মৃত্যু শুরু হলো সেদিন রাতেই দেবী ভৈরবীর স্বপ্নাদেশ পেলাম যে গ্রামে মৃত্যুর ঢল নেমে আসবে। দেবী পুজো চান, আমার হাতে পুজো চান। তার এই রূপকে যেন আমি প্রতিষ্ঠা করি এবং নিত্য এর পুজো করি ভৈরবী পুজোর নিয়ম মেনে। তবেই তিনি গ্রামকে রক্ষা করবেন। আমি তো রোজই পুজো দিচ্ছি। জানি না দেবী কিসে অসন্তুষ্ট হয়ে আছেন যে এখনো তিনি রক্ষা করছেন না। আপনি কাল আমাকে একটু দেখিয়ে দেবেন ঠাকুর, যে কোন পদ্ধতিতে পুজো করলে দেবী ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবেন। দেবী ভৈরবী স্বপ্নে আপনাকে এই রূপের পুজো করতে বলেছেন? হ্যাঁ, এই রূপই তো বললেন। সেই জন্যই মনে থাকতে থাকতে পরের দিনই কুমোরকে দিয়ে আমি এই মূর্তি গড়াই। কেন ঠাকুর? আমি জমিদারকে তৎক্ষণাৎ কিছু বলতে চাইলাম না, শুধু বললাম, না না, সাধারণত দেবী এই রূপে পুজো কাউকেই করতে বলেন না। তবুও আপনাকে বলেছেন যখন, তখন নিশ্চয় কিছু ভেবেই বলেছেন। ঠিক আছে, আমি কাল দেখিয়ে দেব আপনাকে এর পুজো পদ্ধতি। এরপর আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম সেই মূর্তির দিকে। কোষ্টি পাথরের মূর্তি, তাতে শ্বেত কাপড় পরিহিতা, পিছনের কেশ রাশি নিতম্ব ছুঁয়েছে, দুই চোখ রক্তাম্বর এবং বিস্ফারিত, রক্তিম জিহ্বা মুখ থেকে বেরিয়ে নেমে এসেছে বক্ষের মাঝামাঝি অবধি। তিনি নৃত্যরত, পায়ে লোহার চাকতির বালা। নিঃসন্দেহে ইনি দেবী ডামরি, দশমহাবিদ্যার অধীন এক নিম্ন শ্রেণীর পিশাচিনী। রাতে যখন খাওয়া দাওয়া শেষ হলো তখন হরি আমাকে আমার ঘরে পৌঁছে দিল। আমার ঘরে এক কলসি জল ও একটা মাটির ভাঁড় রেখে গেল। আমি তাকে একবার ডেকে জিজ্ঞেস করলাম, শোনো, তুমি এখানে কতদিন আছো? তা প্রায় 25 বছর হতে চলল। তোমার মনিব কেমন মানুষ? উনি খুব ভালো মানুষ, ধর্মপ্রাণ, বিনয়ী, নির্লোভ, উদার। কিন্তু কেন বলুন তো? না, তেমন কিছু নয়। তোমার মনিবের কি কোনো রোগ আছে? আমার এই প্রশ্ন শুনে হরি একটু স্তম্ভিত হয়ে গেল, কিন্তু খুব কায়দা করে সেই ভাবটা লুকিয়ে রেখে সে মাথা নিচু করে বলল, মাফ করবেন, মনিবের বিষয়ে সব বলা চাকরের উচিত নয়। আপনি শুয়ে পড়ুন, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আর রাতে কিন্তু একা বাইরে যাবেন না। এই বলে হরি বাইরে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই যা হওয়ার সেটা এই বাড়ি থেকেই হয়, তবে সেটা আমি এখনো বুঝতে পারবো না। আগে আমাকে সম্পূর্ণ ঘটনাটা একবার বুঝতে হবে।
পিশাচিনীর কি লক্ষ্য, কি উদ্দেশ্য না বোঝা অবধি কোনো বিধান দেওয়া সম্ভব নয়। তাই সেদিন রাতটা আমি এক প্রকার ইচ্ছে করেই কিছু করলাম না। কিন্তু এভাবে তো মানুষকে মরতে দেওয়া যায় না। তাই অপেক্ষা করতে লাগলাম কখন সবাই নিদ্রাচ্ছন্ন হবে। রাত তখন হবে প্রায় 12টা। আমি নিঃশব্দে আমার ঘরের বাইরে বেরিয়ে এলাম। নিশুতি রাত, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এক নাগাড়ে। আমি আমার মন্ত্রপুত জল নিয়ে বাড়ির চারপাশে ছিটিয়ে এক প্রকার গণ্ডি বানিয়ে দিলাম। পিশাচিনী আর যাই করুক, আজ এই বাড়ির চৌহদ্দির বাইরে যেতে পারবে না। কিন্তু আমার আন্দাজ ছিল না যে কি বড় ভুল আমি করতে যাচ্ছি। সেই রাতে কেন জানি না আমার বড় শান্তির ঘুম হলো। সাধারণত কোনো উৎকণ্ঠার রাতে আমার ঘুম আসে না, কিন্তু এই বাড়িতে আমার কেমন জানি বেশ ঘুম ঘুম পেল। খোলা জানালা দিয়ে উত্তরের ঠান্ডা বাতাস এসে আমার শরীর স্পর্শ করতেই নরম বিছানায় আমার শরীর নিজেকে ঘুমের রাজ্যে পৌঁছে দিল। ভোরবেলায় ঘুম ভাঙল আমার ঘরের দরজার উপর জোরে জোরে কড়া নাড়ার শব্দে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই! বাইরে থেকে হরি জোরে জোরে ডাকছে আমার নাম ধরে। দরজা দরজা খুলুন, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই, দরজা খুলুন। আমি তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি হরির ভয়ার্ত চোখ মুখ, চোখের কোণায় জল। আমি তাকে শান্ত করে বললাম, এ কি হয়েছে হরি? শান্ত হয়ে বলো, কৃষ্ণকুমার বাবু ঠিক আছেন তো? হরি চোখের জল মুছতে মুছতে বলল, আগে আগে বাবু ঠিক আছেন, কিন্তু কিন্তু সুরমাকে কে যেন মেরে বাইরের বারান্দায় ফেলে রেখেছে। আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। আমি শিগগির বাইরে বেরিয়ে সামনের বারান্দায় গিয়ে দেখলাম বারান্দা রক্তে ভেসে যাচ্ছে একেবারে। তার উপর কৃষ্ণকুমার মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। তার দৃষ্টি তীর্যকভাবে পড়ছে সুরমার নিথর দেহটার উপর। হরি একটা থামের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আরো জনা পাঁচেক লোক এসে বাইরের উঠোনে দাঁড়িয়েছে। তারা নিজেদের মধ্যে কি সব যেন আলোচনা করছে। সুরমার নিথর দেহের দিকে ভালো করে দৃষ্টিপাত করলাম। না, শরীরে কোনো ক্ষত চিহ্ন তো নেই। শরীরের রং অত্যন্ত ফ্যাকাশে দেখাচ্ছে। কেউ যেন অলৌকিক উপায়ে সমস্ত রক্ত টেনে বের করে খেয়েছে, আর তারই না খেতে পারা অংশ ছড়িয়ে রয়েছে মেঝেতে। এরপর আমি গিয়ে কৃষ্ণকুমারকে তুলে ধরলাম। তার দুই কাঁধ ধরে টেনে তুলে বললাম, উঠুন কৃষ্ণকুমার বাবু, উঠুন। আপনি শক্ত হন, এইভাবে ভেঙে পড়বেন না। হরি, তুমি রক্ত পরিষ্কার করার ব্যবস্থা করো, আর আপনারা সকলে মিলে সুরমার অন্তিম সংস্কার করার ব্যবস্থা করুন। আমি বিধান দিচ্ছি, এই গ্রামে আজকের পর কোনো মানুষ মরবে না। আমার কথায় সকলে যেন মনে এক প্রকার আশ্বাস পেল।
হরি সোজা স্নান ঘর থেকে বালতি করে জল আনলো। সে রক্ত পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ল। গ্রামের 5 জন লোক মৃতদেহ তুলে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। আমি কৃষ্ণকুমারের গায়ে হাত দিতেই চমকে উঠলাম। এ কি, এ তো ধুম জ্বর, গা যেন আগুনের মতো পুড়ে যাচ্ছে। আমি তাকে ধরে ধরে তার ঘরের খাটে শুইয়ে দিলাম। তার মাথায় হাত বুলোতে বুলোতে বললাম, আপনার কি শরীর দুর্বল লাগছে? ঠাকুর, রাতে ভালো করে ঘুম হয়নি। কেন কেন জানি মনে হচ্ছে বড় ক্লান্ত এখনো, খুব অস্বস্তি হচ্ছে। আপনি এখন একটু বিশ্রাম করুন। আপনি আপনি এলেন আর দুটো বিপদ হলো। একটু যে আপনাকে যত্ন আত্মি। ওসব এখন থাক, আমি আগে এই বিপদের সুরাহা করার ব্যবস্থা করি। আপনি আপনি পারবেন ঠাকুর? আমার গ্রামকে বাঁচাতে আপনি পারবেন? আমি তার 2 হাত ধরে বললাম, বিশ্বাস রাখুন। উনি একটা ক্লান্তির হাসি হেসে বললেন, আমার কেন জানি না মনে হচ্ছে ঠাকুর, এই সব কিছুর জন্য আমি দায়ী। যাকে, কিন্তু ঠাকুর, আমি কথা দিচ্ছি, আমার গ্রাম যদি আবার আগের মতো স্বাভাবিক করে দিতে পারেন, তাহলে আপনার যত্নে কোনো ত্রুটি রাখবে না এই কৃষ্ণকুমার চাটুর্যে। এই বলে তিনি আস্তে আস্তে গভীর নিদ্রায় ঢলে পড়লেন। আমি ঠিক এই সুযোগটাই চাইছিলাম। বাইরে হরি রক্ত পরিষ্কার করতে ব্যস্ত, কৃষ্ণকুমার বাবু ঘুমে আচ্ছন্ন। আমি এখন নিশ্চিন্তে আমার কাজ সারতে পারি। আমি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। আমার প্রথম যে জিনিসটা দরকার সেটা আমি এই ঘরেই পাবো। আলমারির দেরাজ ঘাঁটতে ঘাঁটতে আমার নজর পড়ল একটা সিন্দুকের উপর। সেটা তালা মারা। কৃষ্ণকুমারকে না জানিয়েই আমি অতি সন্তর্পণে তার বালিশের নিচ থেকে চাবির গোছাটা বের করে আনলাম। সিন্দুক খুলতেই অসংখ্য কাগজপত্র আমার চোখে পড়ল। আমি সেগুলো এক এক করে ঘেঁটে দেখতেই বুঝলাম আমি আমার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গিয়েছি। আর আমার সন্দেহই তাহলে ঠিক। আমি সিন্দুক যেমন ছিল তেমনই গুছিয়ে আবার আগের মতো চাবি দিয়ে তালা বন্ধ করে সেটা অতি সাবধানে তার বালিশের নিচে রেখে দিলাম। এবার আমার দ্বিতীয় যেটা জানা দরকার সেটা আমি পাবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার জন্য লুকিয়ে চুরিয়ে কাজ নেই, বরং এবার আমার হরির সাহায্যের প্রয়োজন হবে। আমি বাইরে এসে দেখি হরির রক্ত পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি তাকে ডেকে বললাম, শোনো হরি, এখানে একটু বসো।
হরি কিছু না বুঝেই আমার আদেশ মতো চুপচাপ দালানে বসে পড়ল। আমি তার চোখের দিকে সোজা দৃষ্টি রেখে বললাম, তুমি চাও এই মৃত্যুর হাহাকার বন্ধ হোক? আগে আগে আমি তো শান্তি চাই গ্রামে। যবে থেকে এই জিনিস শুরু হয়েছে গ্রামের চেহারাটাই যেন বদলে গেছে। তাহলে তুমি সত্যি করে বলো, তোমার মনিবের কোনো রোগ নেই? হ্যাঁ হ্যাঁ আছে, বড় বড় বিশ্রী রোগ, বড় বিশ্রী রোগ। আমি তার পাশে গিয়ে বসলাম। আমি জানি সে মিথ্যে বলতে পারবে না। তার কান্না থামানোর জন্য আমি বললাম, রোগটা কি, খুলে বলো আমাকে। সে চোখ মুছতে মুছতে বলল, দাদাবাবুর ব্যবসায় ঢোকার আগে আমি প্রথম এটা দেখেছিলাম। তখন বড় কর্তা বেঁচে ছিলেন। একদিন রাতের বেলায় হঠাৎ ওনার ঘর থেকে নুপুরের আওয়াজ আসতে থাকে, ছমছম শব্দে। আমার ঘুম ভাঙল। আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। আমি উঠে গেছি দেখে বড় কর্তা বলল যে শুয়ে পড়তে, ও নাকি তেমন কিছু না। প্রথম দিন বলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে যেদিন শুনলাম সেদিন আর আমি ঘুমিয়ে পড়িনি। চুপি চুপি নিজের ঘর থেকে বেরিয়ে আমি গেলাম দাদাবাবুর ঘরে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমি জানলা একটু ফাঁক করে ভিতরে দেখলাম। দেখি দাদাবাবু তার মায়ের একখান শাড়ি পরে আছেন, পায়ে নুপুর, গা ভর্তি গয়না, চোখে কাজল। তিনি নাচ করছেন এক মুখ হাসি নিয়ে। নুপুরের ছমছম শব্দে সে নেচেই চলেছে। সে যে কি ভয়ঙ্কর দৃশ্য আপনি না দেখলে বিশ্বাস করবেন না। তার পরের দিন আমি দাদাবাবুকে বলাতে উনি বললেন যে উনি জানেন, আর রাতে উনি কি করেন এটা নাকি ওনার মনেই থাকে না। তবে এটা নাকি খুবই সাধারণ ব্যাপার। আমিও এড়িয়ে যাই ব্যাপারটা। তবে তবে সত্যি বলতে ঠাকুরমশাই, সেদিনের পর আমি আর কখনো রাতে দাদাবাবুর ঘরে উকি দিইনি। না জানি কি না কি আবার চোখে পড়ে যায়। আচ্ছা, সুরমা তো তোমার ঘরেই শুতো, তাহলে ওর সাথে যখন এসব হলো তুমি কিছু টের পেলে না? হরি একবার ভাবল আমি বোধহয় তাকে সন্দেহ করছি। সে নিজের গলা ছুঁয়ে দিব্যি করে বলল, এই আমি ভগবানের নাম করে 3 সত্যি করে বলছি ঠাকুরমশাই, আমি সত্যি কিছু টের পাইনি। যদি পেতাম আমি নিশ্চয়ই চেষ্টা করতাম সুরমাকে বাঁচানোর। আমি তাকে আশ্বস্ত করলাম যে আমি তাকে সন্দেহ করছি না। আমার তখন একটাই উদ্দেশ্য, যে করে হোক হরিকে নিজের দিকে আনতে হবে। তাই আমি হরির কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম, তুমি আমায় এই মৃত্যু বন্ধ করতে সাহায্য করবে? নিশ্চয়ই করব। দাদাবাবুর জন্য আমি সব করতে পারি। বেশ, তাহলে আমি যা যা বলবো তাই তাই করবে, কোনো প্রশ্ন নয়। বেশ, বলুন আমাকে কি করতে হবে। এখন না, তুমি যাও, দুপুরের খাবার বানাও আর তোমার দাদাবাবুর খেয়াল রাখো। আমি তোমাকে ঠিক সময় মতো ডেকে বলে দেবো কি করতে হবে। এখন আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও। আর কৃষ্ণকুমার বাবুর সাথে কেউ দেখা করতে এলে বলবে কাল আসতে, বুঝেছ? হরি এক বাক্যে ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে সব বুঝে গেছে। আমার পরবর্তী উদ্দেশ্য হলো ঠাকুর ঘর। আসল রহস্যের সমাধান এই ঘরেই সম্ভব। আমি ধীরে ধীরে ঠাকুর ঘরে প্রবেশ করলাম। আমার সামনে এখন সেই কোষ্ঠী পাথরের মূর্তি আগের মতোই দাঁড়িয়ে আছে। তবে আমি একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম। মূর্তির মুখ এবং মূর্তির পরিধেয় বস্ত্রে
কিছু লালচে ছোপ দেখা যাচ্ছে এবং তার গায়ে জড়ানো শ্বেত বস্ত্রেও কিছু স্থানে সেই লালচে ভাব দেখা যাচ্ছে। আমি মূর্তির মুখ থেকে ওই রক্তাভ পদার্থের কিছুটা নিজের আঙুলের সাহায্যে তুলে নিয়ে গন্ধ শুকলাম। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই, রক্ত। তার মানে কেউ এই মূর্তিকে রক্ত পুজো করেছে। তোমরা তো জানোই, জীবনের বিভিন্ন সময় বিভিন্ন সাধিকা, যোগী, তান্ত্রিকের সাথে থাকার দরুন আমার কিছু শক্তি প্রাপ্তি হয়েছিল। আমাকে সেরকম এক শক্তি দান করেছিলেন কাল ভৈরব। মনে আছে তো, সেই শূকর পালক? হ্যাঁ, উনি আমাকে কোনো ঘটনার ভূতপূর্ব ঘটনা দেখার শক্তি প্রদান করেছিলেন। আমি বসলাম সেই মূর্তির সামনে, নিজের থলে থেকে একটা ছোট্ট সিঁদুরের কৌটো বের করে আনলাম, মেঝের উপর এঁকে দিলাম একটা স্বস্তিক চিহ্ন। এরপর একাগ্র চিত্তে মনোসংযোগ করলাম সেই মূর্তির উপর। চোখ বুজে দেখার চেষ্টা করলাম গত রাতের ঘটনা। এই বলে তারানাথ একটু থামলেন। কিশোরিয়া তর সইতে না পেরে জিজ্ঞাসা করল, তাহলে কি দেখলেন আপনি? তারানাথ নিজের দাড়িতে হাত বুলাতে বুলাতে বললেন, আমি তো আমার জীবনের সত্যি ঘটনাই তোমাদের বলি, কিন্তু তোমরা যখন শোনো তখন সেটা গল্পের আকারে শোনো। তাই আমাকেও ভেবে বলতে হয় কোন ঘটনার পর কোনটা বললে তোমাদের আগ্রহ একই রকম থাকবে এবং বুঝতে সুবিধে হবে। তাহলে আপনি এখন বলবেন না যে কি দেখলেন? না, যথা সময়ে তোমরাই বুঝে যাবে যে আমি কি দেখেছিলাম। বেশ, তাহলে পরের ঘটনায় বলুন। তারানাথ আবার চোখ বুজে বলা শুরু করলেন। ধ্যানে বসে আমি যা দেখলাম তাতে আমার যা অনুমান ছিল তার থেকে একটু বেশি ভয়ানক কিছু দেখলাম। এর পরিণাম যে কি হতে পারে সেটা ভাবা মাত্রই আমার রক্ত জল হয়ে গেল। আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে হরিকে ডেকে বললাম, আজ রাতের মধ্যে আমাকে কিছু জিনিস এনে দিতে হবে, মনে করে আনতে পারবে সব? হরি ঘাড় নেড়ে জানিয়ে দিল সে পারবে। আমি বললাম, শোনো, কিছুটা চন্দন কাঠ, 5টা ধানের শীষ, 2টো মাছ, একটা ডাব, 5টা পান পাতা আর একটা ধারালো ছুরি। হরি এই সমস্ত জিনিসের কথা শুনে বেশ ভয় পেয়েই বলল, আপনি আপনি কি করবেন ঠাকুর মশাই? পরে বলবো, আগে এগুলো জোগাড় করে এনে দাও। হরি বেশ ভয়ে ভয়ে আমার কাছ থেকে বিদায় নিল। তারপর দেখলাম সে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল সেই সব জিনিসের খোঁজে। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, কৃষ্ণকুমার বাবুকে কি করে এই বিপদ থেকে মুক্ত করব। কারণ আমি এখন শুধু এইটুকুই বলবো যে তার সামনে ছিল ভীষণ বিপদ, আর আমার কাছে সত্যি বলতে এই বিপদ কাটানোর কোনো উপায় জানা ছিল না। হরি আমার কথা মতো সব কিছুই এনে রেখেছিল। দুপুরে আমি কৃষ্ণকুমারের যথাসাধ্য সেবা করলাম। হরিকে বলে রেখেছিলাম আমার কিছু কাজ করে রাখতে। বিকেলের আলো যখন কৃষ্ণকুমারের ঘরের জানালা দিয়ে প্রবেশ করে
তার ক্লান্ত শরীরের ওপর পড়ল, তখন আমি ওর গায়ে হাত দিয়ে দেখলাম যে জ্বর অনেকটাই কমে গিয়েছে। তখন আমি হরির কাছে গেলাম। ঠাকুর ঘরে ঢুকে দেখলাম হরি সব কিছুই তৈরি করে রেখেছে। আমি আসন গুটিয়ে বসলাম হরির সামনে। এখন আমাকে হরির সম্মুখে কিছু কথা বলতে হবে, কয়েকটা কড়া ধাঁচের সত্যি কথা, যেগুলো শুনলে হরির কি অবস্থা হবে সেটা আমি জানি না। আমি হরিকে বলা শুরু করলাম, দেখো হরি, কিছু মনে করো না। তোমাকে এবার বলবো তোমাদের গ্রামে এতদিন ধরে ঠিক কি হয়ে আসছিল এবং আজ রাতে কি হবে এবং আমরা কি করতে চলেছি। তোমার দাদাবাবুর যে রোগ আছে তাকে বলে একই শরীরে একাধিক চরিত্রের ধারণ। বহু মানুষের এই রোগ থাকে, তবে এখানে এই রোগকে সম্বল করে নিজের কার্যসিদ্ধির হাতিয়ার বানিয়েছে একজন নিম্ন শ্রেণীর যোগিনী। তুমি হয়তো আমার এসব তন্ত্রমন্ত্রের ভাষা বুঝবে না। তুমি শুধু এইটুকু জেনে রাখো যে মহাডামর তন্ত্র থেকে সকল প্রকার নিম্ন এবং ঊর্ধ্বতন্ত্রের সূচনা হয় এবং ডামরতন্ত্রের মধ্যে সকল পিশাচ ডাকিনী যোগিনী এদের অধিষ্ঠান, আর ঊর্ধ্বতন্ত্রের অন্তর্গত হয় আমাদের 10 মহাবিদ্যা। যারা নিম্নতন্ত্রের অধিবাসী তারাই 10 মহাবিদ্যার অন্তর্গত সকল দেবীদের হয়ে নানান কাজ করে থাকেন। এই কাজের পরিবর্তে এদের দান করা হয় মাংস, রক্ত বা কখনো কখনো সম্পূর্ণ প্রাণ। কিন্তু কখনো কখনো এই সকল নিম্ন শ্রেণীর যোগিনীরা নিজেদের আরও শক্তিশালী করে ঊর্ধ্বতন্ত্রে প্রবেশের চেষ্টা করে, আর তার জন্য প্রয়োজন হয় রক্ত পুজো। অর্থাৎ বহু মানুষের রক্ত দিয়ে দিনের পর দিন কেউ যদি তাদের পুজো করেন, তখন তাদের ঊর্ধ্বগতি লাভ হয়। এরপর আমি সেই কোষ্ঠী পাথরের মূর্তির দিকে নির্দেশ করে তাকে জিজ্ঞেস করলাম, হরি, জানো ওই মূর্তি কার? হরি সেই মূর্তির দিকে একবার তাকিয়ে বলল, জানি না, তবে দাদাবাবু নাকি এনার স্বপ্নাদেশ পেয়েছিলেন, আর এই স্বপ্নাদেশের রাত থেকেই গ্রামে অস্বাভাবিক মৃত্যু শুরু হয়। তাই পরের দিনই এই মূর্তি বানিয়ে এনেছিলেন কুমোরকে তাগাদা দিয়ে। হ্যাঁ, এই মূর্তি তোমাদের এই সর্বনাশের কারণ। এই মূর্তি আসলে ডামরি যোগিনীর। তোমাদের দাদাবাবু যাকে স্বপ্নে দেখেছিলেন তিনি মা ভৈরবী ছিলেন না, তিনি ছিলেন এই ডামরি যোগিনী। তিনি দেবী ভৈরবীর রূপ ধারণ করে তোমার দাদাবাবুকে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করান। এরপর রোজ রাতে কি হতো সেটা যদি আমি এখন তোমাকে বলি তাহলে তুমি বিশ্বাস করবে না। কেন ঠাকুরমশাই, কি হতো প্রতি রাতে? সেটা তুমি আজকেই দেখবে, তবে আমি তোমায় বলে রাখছি, আজ রাতে তোমার দাদাবাবুর মৃত্যু অনিবার্য। হরি আমার কথা শুনে চমকে উঠল। সে হয়তো এই বিষয়টা কখনো স্বপ্নেও ভাবেনি। সে আমতা আমতা করেই বলল, সে কি? এসব এসব কি বলছেন আপনি ঠাকুরমশাই? দাদাবাবুকে মরতে হবে? হ্যাঁ হরি, নয়তো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। এক্ষেত্রে তোমার দাদাবাবুর বলিদানই সবচেয়ে সহজ রাস্তা। না না, এটা হতে পারে না। দয়া করে আপনি কোনো বিকল্প রাস্তা দেখুন। বিকল্প আমি খোঁজার চেষ্টা করেছি হরি, কিন্তু তা সম্ভব নয়। হরি মাথা নিচু করে বলল, কোনোভাবে কি আমার প্রাণ নিলে কাজ হবে না? না হরি, যোগিনী তো তোমার পুজো নেন না, নেন তোমার দাদাবাবুর পুজো।
সেক্ষেত্রে তোমার প্রাণ আর বাকি 5 জন শিকার আর সুরমার মতোই হবে ওর কাছে। শুধুই তার ঊর্ধ্বতন্ত্রের রাস্তার পথ সুগম করবে। কিন্তু তোমার দাদাবাবু পূজারী, তাছাড়া ওই যোগিনীর ধারক। ধারক বলতে? এখন আর কোনো প্রশ্ন নয়, আগে কিছু কাজ শেষ করতে হবে। আমার সাথে বাইরে এসো। এরপর আমি আর হরি মিলে আগের দিন রাতের মতো বাড়ির বাইরের চারপাশে আমার মন্ত্রপুত জল দিয়ে একটা গণ্ডি কেটে দিলাম। তা দেখে হরি জিজ্ঞেস করলো, এটা কি করছেন আপনি? গাত্রবন্ধন এবং বহির্বন্ধন, অর্থাৎ ভিতরের যোগিনী এই বন্ধনের বাইরে যেতে পারবে না। আমি গত রাত্রেও এই বন্ধনই করে দিয়েছিলাম, আর সেই জন্য যোগিনী বাইরে না বেরোতে পেরে ঘরের ভিতরের সদস্যা সুরমার প্রাণ নিয়েছে। সে কি? তাহলে তো আজকে আমাদের উপরই আক্রমণ হানবে ওই যোগিনী। হ্যাঁ, তবে কিছু করতে পারবে না। আমি অন্তর্বন্ধন করে দেব আমাদের চারিপাশে। ওতে কি হবে? ঠাকুর ঘরে চলো, দেখাচ্ছি। আমি আর হরি ঠাকুর ঘরে ফিরে এলাম। এরপর আমি হরিকে বললাম সেই মূর্তিকে একদম ঘরের মাঝ বরাবর এনে রাখতে। হরি সেই মূর্তিকে ঘরের মাঝে তুলে এনে বসালো। এরপর আমি হরিকে বললাম সেই মূর্তির সামনে আসন করে বসতে। সে বসতেই আমি আমার থলে থেকে মন্ত্রপুত ছাই বার করলাম। অন্তর্বন্ধনের ছাইয়ের চেয়ে ভালো বর্ম কিছুই হয় না। এসব আমাকে মাতু পাগলি শিখিয়েছিলেন, আমার প্রথম গুরু। আমি হরি এবং সেই মূর্তির সামনে দিয়ে ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লম্বালম্বি করে একটা দাগ টেনে দিতে দিতে মন্ত্রপাঠ করতে লাগলাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্দনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। এখন দাগের এক প্রান্তে হরি আর সেই মূর্তি, আর অন্য প্রান্তে প্রবেশদ্বার এবং বাকি অংশ। হরি আমার দিকে তাকাতেই আমি বললাম, যোগিনী এই দাগের ভিতরে আসতে পারবে না, এটাই অন্তর্বন্ধন। যাই হয়ে যাক, এই দাগের বাইরে বেরোবে না, বেরোলেই কিন্তু মৃত্যু। আর মনে রাখবে, আবেগে ভেসে প্রাণ দিতে যেও না। তোমার প্রাণে কারোর কোনো ক্ষতি হবে না, উল্টে লাভ হবে স্বয়ং যোগিনীর। হরি মাথা নিচু করে কিছুক্ষণ বসে থেকে আমাকে আশ্বাস দিল যে সে আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। এরপর আমরা অপেক্ষা শুরু করলাম রাত গভীর হওয়ার। হরিকে দেখে শুধু বুঝতে পারছিলাম সে আন্দাজ করে ফেলেছে আজকে কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। ধীরে ধীরে রাত গভীর হলো। আমরা রাতে কিছু খাইনি, এমনকি কৃষ্ণকুমারকেও কিছু খাওয়াইনি। খাবার অনেক সময় মনের একাগ্রতাকে নষ্ট করে দেয়। চারিদিক নিঝুম নিস্তব্ধ, শুধু আমি আর হরি ঠাকুর ঘরে বসে আছি, আর আমাদের নিঃশ্বাসের আওয়াজ আসছে। আজ বাইরে কোনো রকম পোকামাকড়ও ডাকছে না। বিপদের পূর্বাভাস
তারাও হয়তো পেয়েছে। এক মনে বসে আছি, হঠাৎ একটা খট করে শব্দ হলো। আমরা দুজনেই সজাগ হলাম। হরি নিচু স্বরে বলল, দাদাবাবু উঠলেন এখন, এবার রাত শুরু হবে। আমি হরির কথার অর্থ বুঝতে পারলাম। অর্থাৎ এখন কৃষ্ণকুমার নিজের ব্যক্তিত্বের মধ্যে নেই। তার ব্যক্তিত্ব বদলে গিয়ে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে সে ঘুম থেকে উঠেছে। আমি হরিকে বললাম, আমার পিছু পিছু এসো। আপনি তো বললেন এই ডাকের বাইরে যেতে না। তোমার প্রশ্নগুলোর উত্তর জানতে হলে এসো। চিন্তা নেই, আমি যতক্ষণ আছি তোমার কোনো ক্ষতি হবে না। এসো। আমি ধীরে ধীরে কৃষ্ণকুমারের ঘরের দিকে এগিয়ে গেলাম। হরি আমার পিছন পিছন এসে দাঁড়ালো। রাত তখন প্রায় 11টা বাজে। আমি ওনার ঘরের জানালাটা অল্প করে খুলে ভিতরে দেখলাম। পাশ থেকে হরিও ভিতরের দৃশ্য দেখল। ঘরের ভিতরের দৃশ্য দেখে আমরা দুজনেই শিউরে উঠলাম। কৃষ্ণকুমার একটা কালো রঙের শাড়ি গায়ে জড়িয়েছে। তার চোখ মুখের ভাব ভঙ্গি যেন বদলে গিয়েছে। মুখে একটা অদ্ভুত হাসি। গুনগুন করে গানও গাইছেন তিনি। তুমি কার আমি কার, এখনো কি বুঝোনি, বাহিরে যখন হারিয়ে গেলাম অন্তরে কি খোঁজনি। তার চাল চলন, হাঁটা চলা সব একেবারে মেলি হয়ে গিয়েছে। তিনি এবার তার ঘরের আলমারি খুলে দেরাজ থেকে দুটো জিনিস বের করে আনলেন, আর সঙ্গে সঙ্গে চারিদিকের নিস্তব্ধতা ভঙ্গ করে একটা ছমছম আওয়াজ ভেসে এলো। বুঝলাম এগুলোই তার পায়ের নূপুর। এরপর তিনি এক এক করে তার দুই পায়ে নূপুর দুটো পরে নিলেন, আর তারপর শুরু হলো নাচ। একজন 50 বছর বয়সী পুরুষ মহিলা সেজে নাচলে যে কি বিভৎস দেখতে লাগে তোমরা কল্পনাও করতে পারবে না। হরি আমার দুই হাত শক্ত করে ধরে আছে। বুঝতে পারছিলাম সে এসব দেখে সহ্য করতে পারছে না। কতক্ষণ এই নাচ চলল আমার খেয়াল নেই, তবে নাচ যখন থামলো তখন প্রায় রাত 12টা বেজে গেছে। কৃষ্ণকুমার হঠাৎ করেই থেমে গেলেন নাচতে নাচতে। মুখের সেই হাসিটা উধাও হয়ে গেল। মনে হলো যেন কেউ তার উপর ভর করেছে। আমার বুঝতে বাকি রইল না কি ঘটছে ব্যাপারটা। আসলে দেবী ডামরি এইমাত্র প্রবেশ করলেন কৃষ্ণকুমারের দেহে। যেহেতু কৃষ্ণকুমারের মানসিক রোগ ছিল, তাই তার মনকে পরিচালনা করা তার পক্ষে ছিল সহজতর। প্রত্যেক দিন রাতে ঠিক এইভাবেই ডামরি প্রবেশ করতেন কৃষ্ণকুমারের শরীরে। আমি দেখলাম একটা অস্বাভাবিক পরিবর্তন এলো কৃষ্ণকুমারের মধ্যে।
চোখ মুখের সেই স্বাভাবিক ভঙ্গিমা কেটে গিয়ে একটা অদ্ভুত হিংস্রতার ছাপ ফুটে উঠল। একটা চওড়া হাসি খেলে গেল কৃষ্ণকুমারের মুখে। হরি দৌড়ে চলে গেল ঠাকুর ঘরের দিকে। ততক্ষণে কৃষ্ণকুমার ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। অদ্ভুত একটা গোয়ানি তার মুখ থেকে বেরোচ্ছে। এইবার তিনি বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু বহির্বন্ধন থাকার কারণে তিনি বেরোতে পারলেন না। রাগে গর্জন করতে থাকলেন, বারংবার কোনো এক অদৃশ্য শক্তিতে বাধা পেয়ে পিছিয়ে আসতে থাকলেন। অবশেষে কিছু সময় পরে যখন তিনি হাল ছেড়ে দিলেন, তখন বুঝলাম এবার উনি শিকার খুঁজবেন বাড়ির ভিতর। আজ বাড়ির ভিতরে শুধু আমি এবং হরি উপস্থিত। কাজেই আমি তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে গণ্ডির পিছনে বসে পড়লাম। আমার পাশে রয়েছে হরি এবং পিছনে সেই মূর্তি। আমি শুরু করলাম শক্তি মুদ্রার বর্ম বানানো। হরি তখনও বুঝতে পারেনি যে কি হতে চলেছে এখন তার সামনে। আমার ধারণাই ঠিক হলো। কৃষ্ণকুমার ঢুকে এলেন ঠাকুর ঘরে। তার চোখ মুখের অবস্থা দেখে হরি ভয়ে আঁতকে উঠল। অদ্ভুত তার ভঙ্গি, পরনে কালো শাড়ি, চোখ রক্তবর্ণ, মুখে অস্বাভাবিক হিংস্রতা। জিভ পেরিয়ে নেমে এসেছে প্রায় গলা অবধি। দুই হাত এবং পায়ের ওপর ভর করে আস্তে আস্তে তিনি এগিয়ে আসছেন। মুখ থেকে এখনো সেই অদ্ভুত গোঙানি শোনা যাচ্ছে। আমাদের উপর আক্রমণ হানতে গিয়েই থমকে গেলেন তিনি। মন্ত্রপুত ছাই এবং শক্তি মুদ্রার মিলিত বর্মকে অতিক্রম করা কোনো নিম্ন শ্রেণীর যোগিনীর পক্ষে সম্ভব নয়। কৃষ্ণকুমার বারবার দুই হাত দিয়ে ধাক্কা মারতে থাকলেন সেই অদৃশ্য বর্মের উপর। এখন তার চোখের হিংস্রতা সরে গিয়ে একটা অদ্ভুত কাকুতি মিনতি দেখা দিচ্ছে, যেন তিনি অনুমতি চাইছেন গণ্ডির ভিতরে আসার। হরির চোখ আতঙ্কে বিস্ফারিত হয়ে আছে, কিন্তু আমার চোখ স্থির হয়ে আছে কৃষ্ণকুমারের চোখের দিকে। তন্ত্রের শক্তি বেশি প্রভাব ফেলে একাগ্রতার উপর। ধীরে ধীরে যখন তার সকল প্রয়াস ব্যর্থ হলো, তখন সেই গণ্ডির বাইরে ছটফট করতে করতে শুয়ে পড়লেন তিনি। আমি দেখলাম তার শরীর থেকে একটা লালচে তরল বেরিয়ে আস্তে আস্তে ঠাকুর ঘরের মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। সেই সাথে কৃষ্ণকুমারের ছটফটানি বাড়তে লাগলো। রক্তে ভেসে যেতে লাগলো সারা ঘর। হরি একবার চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে বারণ করলাম। যোগিনী আর কাউকে না পেয়ে শেষমেশ নিজের ধারককেই হত্যা
হত্যা করে রক্ত নিয়েছে। আর আমি পিছন ফিরে দেখলাম সেই মূর্তির ঠোঁটে এবং শ্বেত কাপড়ের উপর সেই সকালের মতন লালচে ছাপ ফুটে উঠছে। বুঝলাম রক্ত পুজো সম্পন্ন হলো। আমি হরিকে বললাম, মেঝেতে যতখানি রক্ত পড়ে আছে একটু পরে সেটাকে একটা পাত্রে তুলে নেওয়ার ব্যবস্থা করবে। এই মূর্তির বিসর্জন দিতে হবে, একে মাথার দিক থেকে গলিয়ে ফেলতে হবে। জল ঢেলে দেবো? না না, এই রক্ত দিয়ে একমাত্র জরাসুর এবং ডামরি যোগিনীর মূর্তি পূজারীর রক্ত দিয়ে গলিয়ে ফেলতে হয়, তবেই পুজোর সমাপ্তি ঘটে। কিছুক্ষণ পরে কথা মতো সমস্ত রক্ত সংগ্রহ করে সেই মূর্তিকে বাড়ির পিছন দিকে ফাঁকা অংশে এনে উপর থেকে রক্ত ঢালতে থাকলো হরি, আর সামনে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলাম আমি। ধীরে ধীরে সেই মূর্তি গলে গলে পড়ে মাটির সাথে মিলিয়ে গেল। পরে হরি সেই অঞ্চল জল দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। সেদিন সারা রাত আমাদের ঘুম হয়নি। আমরা দুজন রাতের গভীর অন্ধকারকে সঙ্গী করে দালানে বসেছিলাম। হরি আমাকে প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, বলছি আপনি কি করে টের পেলেন যে গোলমাল আমাদের বাড়িতেই? প্রথম দিন আমি যখন এসেছিলাম তখনই আমি ওই যোগিনীর উপস্থিতির আভাস পেয়েছিলাম, আমার বিশেষ কিছুর ক্ষমতা থাকার দরুন। এরপর দ্বিতীয় সন্দেহ জাগে যখন আমি ডামরির মূর্তি দেখি। নিম্ন শ্রেণীর যোগিনীদের প্রচুর রক্ত প্রয়োজন হয় ঊর্ধ্বমুখী হওয়ার জন্য, আর তারা চায় কেউ তাদের সেই রক্ত দিয়ে পুজো করুক। এরপর যখন স্বপ্নাদেশের কথা শুনি তখন সম্পূর্ণটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় যে ডামরি কৃষ্ণকুমারকে ভুল পথে পরিচালিত করেছে। তবে সন্দেহ ছিল ধারক নিয়ে, কাজেই ধারক কে সেটা জানতেই আমি প্রথম দিন রাত্রে গাত্রবন্ধন করে রাখি। যোগিনী বাইরে বের হতে না পারায় এই বাড়িরই কাউকে মারবে, আর সেক্ষেত্রে মৃত্যু হয় সুরমার। অতএব বাকি রইলেন কৃষ্ণকুমার আর তুমি। এদিকে কৃষ্ণকুমারের শরীরে সেদিন সকাল থেকে ধুম জ্বর আর ক্লান্তি। সারা রাত ঘুমোলে কারোর দেহে ক্লান্তি থাকে না, সন্দেহটা বৃদ্ধি পায়। একটু ঘাটাঘাটি করতেই তার ঘরে পেয়ে যাই কিছু ডাক্তারের লেখা ওষুধের খসড়া, যা থেকে জানতে পারি তার একাধিক ব্যক্তিত্ব ধারণ করার রোগ আছে। সেক্ষেত্রে মনের উপর একটা বিশেষ সময়ে সেই শরীরের নিয়ন্ত্রণ থাকে না, তাই তাকে বশ করা সহজসাধ্য হয়। সেই সুযোগে তোমার দাদাবাবুকেই বশ করে রোজ রাতে বেরিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করত দেবী ডামরি। তাদের রোজ রক্তের প্রয়োজন হয়। তোমার দাদাবাবু দিনে যেই মূর্তিকে সহজ সাধারণভাবে পুজো করতেন, রাতে যোগিনী সেই মূর্তিকেই রক্ত প্রদান করে রক্ত পুজো করতেন। আশা করি এতক্ষণে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। হরি মুখ নিচু করে প্রশ্ন করল, তাহলে আমি এখন কি করব ঠাকুরমশাই? তুমি কাল সকাল হলে গ্রামের লোক ডেকে কৃষ্ণকুমারের অন্তিম সংস্কারের ব্যবস্থা করো, আর গ্রামবাসীদের জানিয়ে দিও বিপদ কেটে গেছে। আর আপনি? তখন ভোরের আলো অল্প অল্প ফুটছিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি আবার রওনা দেব কোনো অজানার উদ্দেশ্যে। আমার তো কোনো ঠিকানা নেই হরি। এরপর আমি নিজের ঘর থেকে আমার ঝোলা এনে বেরোনোর জন্য প্রস্তুত হলাম। হরি আমাকে পা ছুঁয়ে প্রণাম করল। আমি তার মাথায় হাত রেখে বললাম,
তুমি খুব সাহসী। কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত করে তোলো এখন। তোমার ভবিষ্যৎ জীবন সুখের হোক। আমি বেরিয়ে আসলাম সেই বাড়ি থেকে, পিছন ফিরে আর তাকাইনি। যদি একবার তাকাতাম তাহলে দেখতে পেতাম যে আমি কত বড় সর্বনাশ ওদের করে ফেলেছি। গল্প শেষ করে তারানাথ আবার একটা পাসিং শো ধরালেন। আমি আর কিশোরী এর আগেও বহু অলৌকিক গল্প শুনেছি ঠাকুরমশাইয়ের মুখে, তবে এবারেরটা ছিল একেবারে ভিন্ন রকমের। কিশোরী প্রশ্ন করল, কিন্তু আপনি তো সব শেষ করেই চলে এলেন, তাহলে সর্বনাশ বলছেন কেন? অভিজ্ঞতা থাকলেই যে সব কাজকর্ম সঠিক হয় না, এই ধারণা সেদিন আমার ছিল না। এই ঘটনার কয়েকদিন পরে আমার কাছে একটা চিঠি আসলো। চিঠিটা লিখেছিল হরি। সেই চিঠি আমি এখনো রেখে দিয়েছি। দাঁড়াও, তোমাদের দেখাই। চারিমা, ওই হরি কাকার চিঠিখানা নিয়ে আয় তো। চারি এসে একটা পোস্ট কার্ড ঠাকুরমশাইয়ের হাতে দিল। চিঠিটা কিশোরীর দিকে এগিয়ে দিয়ে উনি বললেন, নাও পড়ো। কিশোরী পড়া শুরু করলো। পেন নাম নেবেন ঠাকুরমশাই। আশা করি আপনি আমাকে চিনতে পারছেন। আমি হরি, জমিদার কৃষ্ণকুমারের ভৃত্য। আপনি তো বলে গেছিলেন আমাদের গ্রামের মানুষের আর কোনো বিপদ নেই, কিন্তু আপনি চলে যাবার পর থেকেই আমাদের বিপদ আরও বেড়ে গেছে। আপনি যাবার পর আমি দাদাবাবুর দেহ উদ্ধারের জন্য ঠাকুর ঘরে এসে দেখি দেহ সেখানে নেই। সেই রাতেই আমাদের গ্রামে আরও 5-5টা লোকের একইভাবে প্রাণ যায়। এমন কেন হলো ঠাকুরমশাই? আমি জানি না এই চিঠি আপনার হাতে আর পৌঁছাবে কিনা, তবে গ্রামের লোকজন সব এই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে। আমিও চললাম। জানি না বিপদ সেখানে আমাদের পিছু নেবে কিনা। আমার প্রণাম নেবেন। এটি আপনার একনিষ্ঠ ভক্ত হরি। চিঠি পড়া শেষ করে কিশোরী কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করল, কিন্তু এটা কেন হলো? এর সঠিক উত্তর আমিও জানি না। এক যেটা হতে পারে আর যেটা হওয়ার সম্ভাবনাই বেশি, সেটা হলো সেই যোগিনীর ঊর্ধ্বতন্ত্রে প্রবেশের জন্য শেষ মানব মৃত্যুর এবং রক্তের প্রয়োজন ছিল সেদিন। আর সেটা সে কৃষ্ণকুমারের দেহ থেকেই পেয়ে গিয়েছিল, এবং তারপর সে সেই দেহকে সঙ্গে করে আরও অধিক শক্তি লাভের আশায় আরো বেশি রক্তের ক্ষুধার্ত হয়ে পড়ে। এছাড়া আর কোনো উত্তর আমার কাছে নেই। এখনকার দিনে যে অস্বাভাবিক মৃত্যু হয়, মানে যেগুলোর কোনো কুলকিনারা হয় না, সেগুলোর ক্ষেত্রে কি এই ঘটনাকে প্রাধান্য দেয়া যায়? এক মুখ হাসি নিয়ে তারানাথ বললেন, দিলেই দেওয়া যায়। আমি আর কিশোরী একবার শুধু একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলাম। বাইরের দুপুরের চড়া রোদের ছটা এই অন্ধকার ঘরের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে তারানাথের মুখ উজ্জ্বল করে দিচ্ছে।